আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রকিবুল ইসলাম রাসেল, জজ কোর্ট শেরপুর। বর্তমানে আপনি সরাসরি কোর্টে মামলা দায়ের করতে পারবেন না। প্রায় ৯ ধরনের মামলা বর্তমান জাতীয় আইনগত সহায়তা আইন ২০২৫ এর অধ্যাদেশের মাধ্যমে সংশোধনের মাধ্যমে বর্তমানে প্রায় ৯ ধরনের মামলা আপনি চাইলে সরাসরি কোর্টে দায়ের করতে পারবেন না। আপনাকে অবশ্যই বাধ্যতামূলক একটা মধ্যস্থতা বা আপোষের চেষ্টা করতে হবে। আপনি যদি আপোষে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আপনি গিয়ে ওই একই বিষয় নিয়ে আপনি লিগ্যাল এইডের সেই আপোষের কপি দিয়ে বা সেই আদেশের কপি দিয়ে আপনি মামলা দায়ের করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যে সময়টা ব্যয় হবে, সেই সময়টাকে তামাদি হিসেবে কোর্ট এটা মওকুফ করে দেবে। আপনার ব্যয়িত সময় এটা তামাদি হিসেবে গণ্য করা হবে না বা আপনাকে কোনো প্রকার বাধা দেওয়া হবে না। কিন্তু আপনি এই ৯ ধরনের মামলা সরাসরি এখন কোর্টে দায়ের করতে পারবেন না। আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপোষের চেষ্টা করতে হবে। এই ৯ ধরনের মামলা হচ্ছে, প্রথমত পারিবারিক আদালতে আমরা যে মামলাগুলো করি দেনমোহরের জন্য, পারিবারিক আদালত আইনের ৫ ধারার মামলা। সেই ৫ ধারার মামলা আপনি সরাসরি কোর্টে দায়ের করতে পারবেন না। আপনি এই মামলা করার আগে অবশ্যই আপনাকে লিগ্যাল এইড একটা দরখাস্ত দিতে হবে, যার বিরুদ্ধে মামলা করবেন, অর্থাৎ যার বিরুদ্ধে আপনি দেনমোহরের মামলা করতে যাচ্ছেন তার বিরুদ্ধে আপনি তাকে একটা নোটিশ পাঠিয়ে তার সাথে একটা আপোষের চেষ্টা করতে হবে। আপনি যদি আপোষে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আপনি সেই আদেশের কপি নিয়ে লিগ্যাল এইড থেকে সেই আদেশের কপি নিয়ে তারপর আপনাকে উপযুক্ত আদালতে গিয়ে পারিবারিক মামলা দায়ের করতে হবে। তারপরে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ উল্লেখিত বিরোধ, বাড়ি ভাড়া ভাড়াটিয়া এবং বাড়ির মালিকের ভিতরে যে দ্বন্দ্ব বলা হয়, যে বিরোধ বলা হয়, এই ধরনের বিরোধে সরাসরি আপনি কোর্টে মামলা দায়ের করতে পারবেন না। যদিও এই ধরনের বিরোধ নিয়ে আগে সরাসরি কোর্টে মামলা দায়ের করা যেত, এখন আপনাকে বাধ্যতামূলকভাবে এটা নিয়ে লিগ্যাল এইডে অর্থাৎ যারা আইনগত সহায়তা কেন্দ্রে গিয়ে আপনাকে একটা অভিযোগ দায়ের করতে হবে, দুই পক্ষকে নিয়ে বসতে হবে। পরবর্তীতে হচ্ছে সহকারী জজ আদালতের এখতিয়ারাধীন বন্টন সম্পর্কিত বিরোধ, অর্থাৎ আপনার সহকারী জজ যে মামলাগুলো বিচার করতে পারে, অর্থাৎ আপনার জমির মূল্যমান যদি ১৫ লক্ষ টাকা হয় বা ১৫ লক্ষ টাকা কম হয়, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কোনো বাটোয়ারা মামলা যদি আপনার জমি জমা নিয়ে আপনাদের বিরোধ থাকে, আপনাদের বাটোয়ারা মামলা দায়ের করতে হয়, তাহলে এই ধরনের বাটোয়ারা মামলা করার আগে আপনাকে জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের অধীনে আপনার জেলা লিগ্যাল এইড অফিসে আপনাকে দরখাস্ত দিতে হবে এবং আপনি যাদের বিরুদ্ধে বাটোয়ারা মামলা করতে যাচ্ছেন বা যাদের সাথে আপনার জমি নিয়ে বিরোধ আছে বা যারা আপনাকে জমি বুঝিয়ে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আপনি একটা দরখাস্ত দায়ের করে তাদেরকে আপনি লিগ্যাল এইডে ডেকে এনে বা তাদেরকে নোটিশের মাধ্যমে ডেকে এনে তাদের সাথে প্রাথমিকভাবে আপোষের চেষ্টা করতে হবে, যে আপোষে তাদের কাছে আপনি জমি বুঝিয়ে নিতে পারেন কিনা বা তারা আপনাকে বুঝিয়ে দেয় কিনা। যদি এই ক্ষেত্রে ব্যর্থ হন, তাহলে আপনি উপযুক্ত আদালতে, আপনার সহকারী জজ আদালতে গিয়ে আপনি বাটোয়ারা মামলা দায়ের করতে পারবেন। চতুর্থত হচ্ছে স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের অধীনে ৯৬ ধারা অগ্রক্ষয়ের মামলা। যদি আপনার কোনো জমিতে অগ্রক্ষয় এবং পঞ্চমত হচ্ছে নেট অ্যাক্ট বা নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট ১৯৪৯ এর অধীনে ২৪ ধারা অগ্রক্ষয়ের মামলা, অর্থাৎ অগ্রক্ষয়ের মামলা বা প্রিএমশনের যে মামলাগুলো আমরা দায়ের করি, যে জমি ক্রয়ের আমার অগ্র অধিকার আছে, সেই অগ্র অধিকার অধীনে আমরা যে মামলাগুলো দায়ের করি, সেই মামলাগুলো এখন সরাসরি আপনার কোর্টে দায়ের করা যাবে না। আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপোষের চেষ্টা করতে হবে। সপ্তম হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারার মামলা, যেটা আমরা চেক বিধানের মামলা বলি সহজে। তো এই ধরনের চেক বিধানের মামলা আপনি সরাসরি কোর্টে এখন দায়ের করতে পারবেন না, যদি আপনার চেকের মূল্য ৫ লক্ষ টাকার মধ্যে হয়। তবে ৫ লক্ষ টাকার অধিক যদি যে চেকগুলো, সেই চেকগুলোর ক্ষেত্রে আপনি সরাসরি মামলা দায়ের করতে পারবেন। কিন্তু আপনার চেকের মূল্য যদি ৫ লক্ষ টাকার নিচে হয় বা ৫ লক্ষ টাকা পরিমাণ হয়, তাহলে আপনাকে অবশ্যই আগে জাতীয় জেলা লিগ্যাল এইড অফিসে আপনাকে একটা দরখাস্ত দিতে হবে এবং আপনি যার বিরুদ্ধে মামলা করেন সেই আসামিকে ডেকে এনে তার সাথে একটা আপোষের চেষ্টা করতে হবে। অষ্টম হচ্ছে যৌতুক নিরোধিতা ২০১৮ সালের ৩ এবং ৪ ধারার মামলা। বর্তমানে আমাদের সমাজে যৌতুক নিরোধ আইনে প্রচুর মামলা হচ্ছে। তো এই ধরনের মামলা যদি কোনো ব্যক্তি যদি তার যদি কোনো ওয়াইফ বা সে যদি তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে চায়, তাহলে সরাসরি সে এখন আর আমলি আদালতে মামলা করতে পারবে না, কগনিজেন্স কোর্টে মামলাটা করতে পারবে না। তাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে তাকে জেলা লিগ্যাল এইড অফিসে গিয়ে তার স্বামীর বিরুদ্ধে সে যে অভিযোগটা সেটা দায়ের করে তাকে নিয়ে এসে আপোষের চেষ্টা করতে হবে। দেন যদি সে আপোষ করতে ব্যর্থ হয়, তাহলে তখন গিয়ে সে যৌতুকের মামলাটা করতে পারবে। এক্ষেত্রে তার ব্যয়িত সময়টা অবশ্যই আমি আগে বলেছি যে এটা আপনার তামাদি থেকে বাদ হিসেবে গণ্য করা হবে, তামাদি এটা কাউন্ট করা হবে না। আর সর্বশেষ হচ্ছে গিয়ে নারী শিশু ১১ গ, যেটা আমরা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১১ গ ধারার যে মামলাটা, এটা হওয়ার হামেশায় অনেক বেশি হচ্ছে। এই মামলাটাও
এই মামলা যদি এখন আপনার কোনো মামলা কখনো কোনো কোনো অভিযুক্ত বা কোনো স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে এই ধরনের 11 বার মামলা করে তাহলে অবশ্যই তাকে বাধ্যতামূলকভাবে তাকে আপোষের চেষ্টা করতে হবে। তো এই 9 ধরনের মামলা আপনি যদি করতে চান কোর্টে তাহলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপোষের চেষ্টা করতে হবে। যদি আপনি আপোষে ব্যর্থ হন সেই ক্ষেত্রে আপনি সেই আদেশের কপিটা নিয়ে লিগ্যাল এইড থেকে সেই কপিটা নিয়ে তারপরে আপনি গিয়ে কোর্টে উপযুক্ত কোর্টে মামলাটা দায়ের করতে পারবেন। এই ক্ষেত্রে যে ব্যয়িত সময়টা আছে সেই সময়টা আপনাকে বাদ দেওয়া হবে। ধন্যবাদ।